কায়সার হামিদ, সাব্বির, আমরা কানন একসাথে আমরা খেলেছি। খুলনা কিংবা বাগেরহাট দেশের ক্রীড়াঙ্গনে অনেক বড় একটি জায়গা জুড়ে রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের অনেক বড় একটি আঁতুড়ঘর হচ্ছে এই জেলাটি। কিন্তু এখান থেকে অনেক ক্রিকেটার বা ফুটবল উঠে আসলেও তারা অনেকটা অঙ্কুরে ঝরে যাচ্ছেন। কেন? এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজ দীপ্ত টেলিভিশনে স্পোর্টস আড্ডা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন কৃষিবিদ শামীমুর রহমান। শামীম, আপনাকে স্বাগত দীপ্ত টেলিভিশনে স্পোর্টস আড্ডা অনুষ্ঠানে। শুরুতেই যে কথাটা আমি বলেছি যে আসলে এই যে অঞ্চলটা কথা বললাম, বাগেরহাট 3 আসনে আপনি আছেন, পাশাপাশি খুলনার অনেক বড় একটা এরিয়া। এখান থেকে অনেক ক্রীড়াবিদ আমরা দেখি, কিন্তু আমরা সবাইকে দেখি না আলো ছড়াতে। হ্যাঁ, সবাই আলো ছড়াবেও না, কিন্তু তারপরও একটা প্রত্যাশা থাকে যে অনেক ভালো ভালো প্লেয়ার বেরোয় আসবে। কিন্তু কেন তারা আসলে উঠে আসতে পারে না? এখন খুলনা বিভাগে 11টি ইউনিট জেলা রয়েছে খুলনা মহানগরী সহ। এখানে ফুটবল, ক্রিকেটের, হকি, অন্যান্য ইনডোরস গেমের অনেক প্রতিভাবান ক্রীড়াবিদরা উঠে এসেছে। জাতীয় দলে খেলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন, অনেক বিরল প্রতিভার সাক্ষী রয়েছে। মহিলাদের ফুটবল টিমেও অনেক গুরুত্বপূর্ণ অবদান তারা রেখেছে। ক্রীড়াঙ্গনে, ক্রিকেটে, ফুটবলে ব্যাপক সফলতা রয়েছে। অনেক তরুণ নেতৃত্ব বের হয়ে আসে, ভালো বড় জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ দেশের বিদেশে আন্তর্জাতিক সুনামের সাথে তারা পারফর্ম করেছে। সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, সরকারি সাহায্য সহযোগিতা সঠিকভাবে না থাকার কারণে অনেক সময় এই প্রতিভাবান খেলোয়াড়রা বিকশিত হতে পারে না। বিগত 17 বছর আপনি দেখুন, ক্রীড়াঙ্গনের যে দুর্নীতি এবং স্বজনপ্রীতি করা হয়েছে, যে লুটপাট করা হয়েছে, এতে প্রতিটি সেক্টরে ফুটবল, হকি, ক্রিকেটে, ইনডোরস গেমে প্রতিভাবান অনেক ব্যক্তিত্বরা, ক্রীড়াবিদরা বাদ পড়েছে স্বজনপ্রীতি দুর্নীতির কারণে। আমরা সেটাকে উন্মুক্ত করে দিতে চাই। যেই দলেরই হোক না কেন, যে মতেরই আদর্শের হোক না কেন, ক্রীড়াঙ্গনে দলীয়করণ থাকা উচিত না। সবাইকে সমান সুযোগ দিয়ে তাদের মেধা, প্রতিভা বিকাশের সুযোগ আমাদের সৃষ্টি করে। অবশ্যই যেটা হয় যে জাতীয় সঙ্গীত যখন বেজে উঠে তখন কিন্তু সবাই একসঙ্গে দাঁড়িয়ে সেটাকে সম্মান জানানো আমাকে হয়। শুধুমাত্র এই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু পরিচালিত হওয়ার কারণে অনেক মেধাবী ক্রীড়াবিদরা তাদের সুযোগ সৃষ্টি পাচ্ছে না, তাদের ক্রীড়াঙ্গনের নৈপুণ্য পারদর্শিতা দেখানোর সুযোগ পাচ্ছে না। এই যে একটা দল এতদিন দেশকে চালিয়েছে, তাদের আসলে অনেক ভালো সুযোগ ছিল দেশের এই ক্রীড়াঙ্গনের মানটাকে আরও উপরে নেওয়া, অবকাঠামোগত উন্নয়ন, যে নিরাপত্তা জায়গাটা, এই জায়গার মধ্যে কি মনে হয় যে একটা ভালো সুযোগ? তারা একটি নীতিতে তারা প্রত্যেকটা সেক্টরকে সাজিয়েছে। দলীয়করণ, দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে। আচ্ছা, এখানে কি মনে হয় যে জাতীয় পুরস্কার দেওয়া যে বিষয়টা থাকে সেখানে অনেক বড় সেখানে হয়েছে অনেক, প্রত্যেকটা জাতীয় পুরস্কার অনেক প্রতিভাবান খেলোয়াড় তাদেরকে তাদের সুযোগ দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে পুরস্কার থেকে। আপনার দলীয় দৃষ্টিকোণ থেকে যখন রাষ্ট্রকে পরিচালনা করবেন তখন তো অনেক প্রতিভাবান ব্যক্তিরা বাদ পড়ে যাবে। সেটাই হয়েছে। আমরা সে উন্মুক্ত করতে পারিনি প্রতিভা অন্বেষণ রেখে। এটা তো আমাদের রাষ্ট্রের ব্যর্থতা, বিগত ফ্যাসিস্ট সরকারের চরিত্রের কারণে এটা হয়েছে। সুযোগ সুবিধা বৃদ্ধি করা, অর্থাৎ খেলোয়াড়রা যখন খেলবে তাদের যে এনার্জি, যে ফুড, তাদের যে নিশ্চয়তা, সেই জায়গাটাকে মানে কি বলবো, একদম নিরপেক্ষভাবে, নিঃশর্তভাবে স্টাবলিশ করা, এটাকে আমি কীভাবে বলবো? যদি একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয় তাদের তো একটা দায়বদ্ধতা, জবাবদিহিতা, সচেতনতা প্রত্যেকটি সেক্টর উন্নয়ন করার জন্য। ক্রীড়া অঙ্গনে আমাদের অনেক অপার সম্ভাবনা রয়েছে। এই সেক্টরগুলোকে যদি আমরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পেট্রোনাইজ করি, সুযোগ সুবিধা বাড়িয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, বিদেশি প্রশিক্ষক এনে, আমাদের অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ রয়েছে। ফুটবল অঙ্গনে, ক্রিকেটের অঙ্গনে, ইনডোরস গেমে, আমাদের হকিতে, প্রত্যেকটি ফেডারেশনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তাদের সুযোগ সুবিধা যদি প্রসারিত করতে পারি রাষ্ট্রের পক্ষ থেকে, আমার মনে হয় আমাদের দেশে ক্রীড়াবিদরা অনেক প্রতিভাবান, তারা স্বাক্ষর রাখতে পারবে। ওকে, আপনি তো একই সাথে হচ্ছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক হিসাবে আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুইজনই আমাদের জাতীয় রাজনীতির ইতিহাসে রাষ্ট্রনায়ক। তাদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, তিনি রাজনীতি করতেন, তিনি ক্রীড়াঙ্গনকে ভালোবাসতেন। ক্রিকেট বোর্ডে কিন্তু অনেক বড় বোর্ডে ওনার যে অবদান রেখে গেছে, নীরবে নিভৃতে ক্রিকেটের উন্নয়নে যে সোপান তিনি তৈরি করে গেছেন বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে, সেটা মাইল ফলক হয়ে থাকবে চিরস্মরণীয়। আমরা তরুণদেরকে সত্যিকার অর্থে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে, শিক্ষার আলোর সাথে সম্পৃক্ত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলে, তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে দেশ গঠনে ক্রীড়াঙ্গন সহ। এখানে কি মনে হয় যে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে এই জায়গাতে? এটা একটি, এদেশের কোটি কোটি যুবক, 4.25 কোটি ভোটার তরুণরা রয়েছে, ভোটার 18 থেকে 35 বছর, এরা গত 17 বছর ভোট দিতে পারে। এরা ক্রীড়াঙ্গন থেকে দূরে রয়েছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে
ছাত্রলীগের টর্চার সেল তারা তৈরি করছে, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি তরুণদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, রাজনৈতিক হাতে হিসেবে ব্যবহার করে তরুণদেরকে ধ্বংস করছে। আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই। আপনি নিজেও একজন ফুটবলার ছিলেন, আপনার ওই সময়কার ঘটনা নিশ্চয়ই বলবেন বা জানতে চাবো। তার আগে জানতে চাই যে আমাদের ফুটবলটাকে আমরা যে স্ট্যান্ডার্ডে চিন্তা করেছিলাম সেই স্ট্যান্ডার্ডটা আমরা এখনো পাই না। অত্যন্ত জনপ্রিয় একটা খেলা ফুটবল। এই ফুটবলের গুণগত মান আমরা কিন্তু ধরে রাখতে পারি বিগত 20-25 বছর ডেটোরেট করছি, যে কারণে এটাকে যে জনপ্রিয়তা ছিল মানুষের ফুটবলের প্রতি সেটা একটা ভাটা পড়েছে। এটাকে প্রয়োজন প্রতিভাবান প্লেয়ারদেরকে খুঁজে বের করে আনে এই ফুটবলকে সারা বিশ্বে যেভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আজকে দেখেন নতুন নতুন দেশ ফুটবলের সামনের দিকে কোথাও এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেভাবে পারছি না। এখানে পরিকল্পনার অভাব রয়েছে, ট্রেনিংয়ের অভাব রয়েছে, ভালো ভালো প্লেয়ারদেরকে খুঁজে বের করার, অনুসন্ধান করে বের করে তাদেরকে সুযোগ সৃষ্টি করার একটা পরিকল্পনা আমাদের হাতে। ওকে, এখন যিনি ফুটবল, আপনি এটা পারবেন নিঃসন্দেহে এখন ফুটবল ফেডারেশনে যিনি দায়িত্বে রয়েছেন তিনি নিজেও একজন ফুটবলার ছিলেন, রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন এবং আপনাদের এই ছোট ভাই যদি আমার ভুল না হয়, আপনার কাছে কি মনে হয় যে তার কাছে যে প্রত্যাশাটা আমাদের আছে কেমন হওয়া উচিত, কেমন দেখেন? জনগণ প্রত্যাশা করে ফুটবলটা ডেভেলপ হবে, গুণগত মান বৃদ্ধি পাবে, উন্নত মানের প্লেয়ার তৈরি হবে, বিদেশি প্রশিক্ষক এনে প্রতিভাবান প্লেয়ারদেরকে খুঁজে বের করতে হবে গ্রামগঞ্জে থেকে। এই সুযোগটা অবারিত হলে আমার মনে হয় এই ফুটবলটাকে পরিকল্পনা করে আমরা যদি এগোতে পারি, আমরা যে হারানো ঐতিহ্য সেটা আমরা ফিরিয়ে আনতে পারি। আপনাদের সময় ফুটবলটা কেমন ছিল? অনেক দুর্দান্ত ছিল। আপনি যখন খেলতেন ইন্টার ইউনিভার্সিটিতে আমি সারা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় 9 বছর আমি ফুটবল খেলেছি। ইন্টার ইউনিভার্সিটি কায়সার হামিদ, সাব্বির, আমরা কানুন একসাথে আমরা খেলেছি। তখন তো ফুটবলের অনেক দুর্দান্ত জনপ্রিয়তা ছিল ইন্টার ইউনিভার্সিটি। আমি 9 বছর একটানা ফুটবল খেলেছি ইন্টার ইউনিভার্সিটি। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন নাই? হ্যাঁ, অবশ্যই। জাতীয় দলের সব প্লেয়াররাই আমাদের সাথে খেলছে ইন্টার ইউনিভার্সিটি প্রত্যেকটা বিষয়। তখন তো ফুটবল অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত প্রতিভাবান ছিল, ক্রীড়া নৈপুণ্যের ক্ষেত্রে অনেক উন্নত মানের ছিল ফুটবল। এখন তো সেটা অনেক নিচে। আমাদের আসলে সাংগঠনিক জায়গাটা কেন আমরা স্ট্রং হতে পারি না? এই জায়গাটার মধ্যে কেন আমাদেরকে যখন নির্দলীয় নির্ভয়ভাবে অনেস্টলি আপনি হারভেস্ট করবেন, প্লেয়ার এক্সপ্লোর করবেন, ওই দৃষ্টিকোণ থেকে আপনাকে নিতে হবে, দলীয় দৃষ্টিকোণ থেকে না। তাইলে আপনি অনেক প্রতিভাবান প্লেয়ারকে আপনি জোগাড়, সংগঠনের জায়গাটাও আসবে, সংগঠনের মাধ্যমে বের হয়ে আসবে। একটা টুর্নামেন্ট আপনি খুলনা বিভাগে দেন, 11টা জেলা থেকে আসবে, আপনি দিলেই তো আন্ডার 10 দেন, আন্ডার 15 দেন, আপনি বের হয়ে আসবে প্রতিভাবান প্লেয়ার, তাদেরকে সুযোগ সৃষ্টি করে দেবেন, এক্সপ্লোর করে তাদেরকে বাছাই করে আপনি ক্যাম্পিং করে তাদেরকে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেবেন। এটা তো রাষ্ট্রকে করতে হবে, সংশ্লিষ্ট দপ্তর ক্রীড়াঙ্গনকে করতে হবে। মানে রাষ্ট্রের একটা সঠিক প্ল্যান দরকার, যেটা আমাদের নাই। প্রত্যেকটা সেক্টরে প্ল্যান ওয়াইজ আপনাকে ডেভেলপ করতে হবে, তা নাহলে এই ধ্বংসস্তূপের উপর প্রতিটা সেক্টর দুর্নীতি লুটপাট করে ধ্বংস করেছে। এই জায়গা থেকে বিনির্মাণ করতে হবে নতুন। এখানে যদি একটু যোগ করি যে এই যে ক্লাবগুলোর নাম আমরা শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল নামে চিনি বা চিনেছি বা চিনানো হয়েছে, আমি যদি এইভাবে প্রশ্নটা করি, তারা কিন্তু আলটিমেটলি জাতীয় পর্যায়ে মানে আন্তর্জাতিক পর্যায়ে খুব ডেভেলপ বা কোনো কিছু করতে তা কিন্তু না। কিন্তু এই ক্লাবগুলোর নাম দিয়ে আসলে কি সবগুলো ক্লাবগুলো ধানমন্ডি আমার বাসার সামনে আবানি মাঠ দখল করছে সালমান এফ রহমান, দেখেন কত বিল্ডিং। ধানমন্ডি মাঠ ঐতিহ্যবাহী মাঠ, ওইখানে শেখ জামাল তার নিয়ামত করছে। প্রত্যেকটা জায়গায় সরকারি মাঠ, সাধারণ মানুষ যাবে, বাচ্চারা খেলবে, সেই পথগুলো বন্ধ করে দিচ্ছে, দলীয়করণ করে তাদের নাম দিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নাম দিয়ে মাঠগুলো দখল করছে। সাধারণ মানুষের প্রবেশের, খেলাধুলার, বাচ্চাদের কোনো সুযোগ নেই। সারা ঢাকা বিকশিত হওয়ার কোনো সুযোগ নেই। লালমাটির মাঠ সব ওই দখল করে নিয়েছে, একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় দখল হয়ে গেছে। সাধারণ মানুষ খেলার সুযোগ পায়নি, বাচ্চারা খেলতে পারেনি, পথ বন্ধ করে দিয়েছেন। আপনি বিকালবেলা যে একটা বাচ্চারা বেরোবে, একটু খেলবে, সেই সুযোগটা আপনি বন্ধ করবেন। এখানে একটা বড় রকমের দায়িত্ব বা চ্যালেঞ্জ থাকবে কিনা? অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এটা সেগুলো ছাত্র তরুণদের জন্য, তরুণ বাচ্চাদের জন্য আমাদেরকে উন্মুক্ত করে দিতে হবে। এটা তো সিটি কর্পোরেশনের মাঠ, গণপূর্তের মাঠ, আপনি জোর করে দখল করে নিয়েছেন। রাসেল ক্লাব করেছেন, ধানমন্ডি ক্লাব করেছেন, আবানি ক্লাব করেছেন, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, জনগণের। আচ্ছা, এই যে এখন এত অভ্যুত্থানের পরে, পতনের পরে, এই যে এখন তার এই নামগুলোকে মুছে ফেলা হচ্ছে, ঠেকে দেওয়া হচ্ছে, এটাকে আমাদের দেশে ক্রীড়াঙ্গনের জন্য একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায়। অবশ্যই হাস্যকর বিষয়। সব কিছুই আপনি বিগত সরকার কি করেছে, এই যে পাশে আছে ভাসানী নব থিয়েটার, আমাদের স্বাধীনতার সপ্তদ্রষ্টা, তার নামে ভাসানী নব, তার নাম পরিবর্তন করেছে।
যে আন্তর্জাতিক বিমানবন্দর জিয়া রহমানের বীরুত্তম তার নাম পরিবর্তন করেছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তো নাম পরিবর্তন করে, একটা প্রধানমন্ত্রীর পরিবারের নাম, আত্মীয় স্বজনের নাম দিয়ে নাম করে, এই দলীয় দৃষ্টিকোণ থেকে এভাবে পরিচালনা করা উচিত। আলটিমেটলি এটা সবকিছুতে দেশের উপরে, এটা কারোরই করা উচিত দেশের না, ক্রীড়াঙ্গনের উপর রাজনৈতিক চাপ দলের। পড়তেছে। এটা কারোরই করা উচিত না, কারণ সার্বজনীনত্ব থাকা উচিত। কারণ এই দেশের সবাইকে, যারা গুণীজন রয়েছে, আমাদের অতীতে ভূমিকা রেখেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আমরা করতে পারি। কারণ নতুন প্রজন্ম আমাদের থেকে কি শিখবে? আমরা তো সেই ইনস্ট্যান্ট, সেই সূচনা আমরাই। এই যে আরাফাত রহমান কোকো যেই ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক হিসাবে এবং একই সঙ্গে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর হিসাবে আছেন, এই দুটাকে সমন্বয় করা, আমি আসলে নামটাকে বলছি না, আমি বলছি এই কারণে যেহেতু আপনি নিজে বলছেন যে অবশ্যই ব্যক্তি থেকে দল বড়, দলে থেকে দেশ বড়, তো সেই জায়গা থেকে আসলে এইখান থেকে ডেভেলপ তো আসলে হুট করে হয় না, বা পরিবর্তনটা আসলে হুট করে হয় না, দফায় দফায় সিস্টেমে হবে, এরকম স্বাভাবিক, আপনি আমাদের ভালো জানেন। কিন্তু এখান থেকে আসলে কী মনে হয় যে যদি একটা সঠিক এবং নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য তো অবশ্যই, কিন্তু নির্ভরযোগ্য যদি একটা পরিকল্পনার দিকে আমরা আগাইতে পারি, বা আপনারা যদি আগান, কোনটাকে বেশি ফোকাস রাখবেন? অবশ্যই সেটা হলো আত্মমানবতার সেবায় মানুষের কাছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশটাত্রী বেগম খালেদা জিয়ার চিন্তা চেতনা ছিল। রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হলো মানুষের কল্যাণে কাজ করা, মানুষের নিরাপত্তা দিয়ে মানুষের কল্যাণে কাজ করা, এটাই হলো মূল বিষয়। যেমন জিয়া রহমান ফাউন্ডেশন, এটি কিন্তু অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, অলাভজনক অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আত্মমানবতার সেবায় কৃষক, দরিদ্র, মেহনতি মানুষের, বিধবা মহিলাদের বৃত্তি, যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকেও বৃত্তি প্রদান করা হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, আপনার গবেষণার ক্ষেত্রে আমরা এই ভূমিকা পালন। কিন্তু সেখানে আসলে স্পোর্টসের জায়গা থেকে যদি জানতে চাই যে ডেভেলপমেন্টের জায়গাটা বলেন, সাফল্যের জায়গাটা বলেন, প্লেয়ার তৈরি করা বলেন, স্কাউটিং বলেন, এখানে আসলে রাজনীতি বা রাজনৈতিক চিন্তা কিংবা রাজনৈতিক যেই আপনারা যারা রাজনীতিবিদরা আছেন, আপনাদের যে একটা অবদান তরুণদেরকে নিয়ে কাজ করা, সেটা আসলে কতটা দেশের জন্য বা স্পোর্টসের জন্য বা ক্রীড়া অঙ্গনের জন্য কতটা ফলপ্রসূ হবে, এটা তো আমরা বিচ্ছিন্নভাবে করছি। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের থেকে করছি, আমাদের তাবিদে আল্লাহ সাহেব আছে, ফুটবল ফেডারেশন আছে, তারা করছেন চিন্তা চেতনা নিয়ে আমাদের সাথে মত বিনিময় করে নতুন করে এটাকে কিভাবে ডেভেলপ করা যায় তারা পরিকল্পনা করে তারা সাজাচ্ছে। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, অবশ্যই সর্বোচ্চ প্রায়োরিটি দিই এই ক্রীড়া অঙ্গনে পরিকল্পনা মাফিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের একটি পরিকল্পনা রয়েছে, প্রত্যেকটি সেক্টর রয়েছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর। রাইট, কোটি কোটি মানুষ এটার সাথে সম্পৃক্ত। তরুণ প্রজন্মদেরকে গড়ে তোলার জন্য ক্রীড়ার কোনো চর্চার কোনো বিকল্প নেই। তাদের মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করার জন্য আদর্শ নাগরিক হিসেবে শিক্ষার পাশাপাশি, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের ক্রীড়াঙ্গনের চর্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য দেশ এবং জাতি। আমি মনে করি সেই সুযোগটা যদি আল্লাহ রাব্বুল আলামিন জনগণ বিএনপিকে দেয়, আমরা এই সেক্টরকে ঢেলে সাজিয়ে গণমুখী করে একটি সুন্দর ক্রীড়াঙ্গন আমরা জাতিকে উপহার। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য দীপ্ত টেলিভিশনের স্পোর্টস। ধন্যবাদ। দর্শক শুনছিলেন একটা নতুন স্বপ্ন, যে স্বপ্নে থাকবে একটা সুন্দর রোমাঞ্চকর ক্রীড়া অঙ্গন, এবং সেইটার অপেক্ষায় দেশের সাধারণ মানুষ। আমরা আশা করি দেশের ক্রীড়াঙ্গনটা আরও সুন্দর হোক, আরও স্বচ্ছ হোক, আরও রোমাঞ্চকর হোক, এবং একই সাথে সাফল্যমণ্ডিত হোক দেশের প্রত্যেকটা ক্রীড়াবিদ, দেশের প্রত্যেকটা ক্রীড়াঙ্গন। সেই অপেক্ষায় আমরা রইলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের স্পোর্টস আড্ডা অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা আগামী সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।